যে বাংলাদেশ দুইবার স্বাধীন হলো সেই বাংলাদেশে বেকারত্ব কেন এখনো অভিশাপ হয়ে আছে? প্রায় 3-4 বছরের মতো হচ্ছে। 2 বছর আগে পড়াশোনা শেষ হয়েছে, এখন পর্যন্ত আমরা কোথাও চাকরি পাইনি। যে সেক্টরসগুলো রয়েছে সেই সেক্টরসগুলো এবং আমাদের গ্র্যাজুয়েশন লেভেলে পড়ার যে সাবজেক্টগুলো সেগুলো আসলে ম্যাচ করে না। 27 লক্ষ এই বেকারের বাংলাদেশে কোনো কিছুই যেন স্বাভাবিক নেই। সব কিছুই যেন সিলেটের সাদা পাথর আর উপদেষ্টাদের দুর্নীতিতে খেয়ে ফেলেছে পুরো বাংলাদেশ। আর অন্যদিকে কবে হবে নির্বাচন এই নিয়ে রাজনৈতিক নেতাদের তর্কযুদ্ধে ছেয়ে যাচ্ছে পুরো মিডিয়া পড়াগুলো। কিন্তু মুশকিলটা হলো বাংলাদেশের এই ক্রমবর্ধমান 27 লক্ষ বেকারের কথা আসলে কে ভাবছে? তাই আমি যদি বলি এই রাষ্ট্রই আপনাকে বছরের পর বছর ধরে বেকার বানিয়ে রেখেছে, তাহলে কি বিষয়টা আপনার কাছে অবাক মনে হবে? কিন্তু প্রকৃতপক্ষে অবাক হলেও বিষয়টা কিন্তু সত্য। এই রাষ্ট্র আমাদেরকে বছরের পর বছর কেন বেকার বানিয়ে রেখেছে সেই পর্যালোচনায় আমরা যাব। তবে তার আগে আমাদের ছোটবেলার কিছু ইন্সপিরেশন কিংবা আমাদের কিছু ঘটনার কথা দিয়ে শুরু করা যাবে। মনে করে দেখেন তো, ছোটোবেলায় আমাদের মা বাবা কিংবা ভাই বোন আমাদেরকে বলতো না যে স্কুল থেকে মাধ্যমিকে ওঠার পর মাধ্যমিকের পড়াশোনা অনেক কম। একইভাবে আমাদেরকে সান্ত্বনা দিত কিংবা আমাদেরকে অনুপ্রেরণা দিত যে কলেজে পড়ালেখা অনেক কম। তো এইভাবে করে গোটা একটা শিক্ষা জীবন আমরা ভার্সিটি পর্যন্ত কিন্তু শেষ করি শুধুমাত্র শান্তির জন্য এবং শান্তির খোঁজে। কিন্তু প্রকৃতপক্ষে আমরা যখন প্রত্যেকটা স্টেজ বাই স্টেজ আমরা এই ধাপগুলো অতিক্রম করি, আমাদের এই শান্তি কখনো পেয়েছি? ঠিক একইভাবে পড়াশোনা শেষ করে এই রাষ্ট্র আমাদের সামনে বিসিএস নামক একটি মোলা ঝুলিয়ে রেখেছে বছরের পর বছর ধরে। আর আমরা এই তরুণ বেকাররা সেই অনার্স জীবনের শুরু থেকে শেষ অবধি ছুটেই যাচ্ছি এই মরীচিকা কিংবা এই মোলার পিছনে। বেকারত্বের এই নানান দিক দিয়ে এবং আমাদের শাসকদের নানান উদাসীনতার বিভিন্ন দিক দিয়ে কখন যে চাকরির বয়স শেষ করে জীবন সংসারের মায়া ত্যাগ করে সবাই যেন হয়ে যাচ্ছে হতাশার আকুল দরিয়া। তাই আজকের ভিডিওতে আমরা তুলে ধরার চেষ্টা করব এই রাষ্ট্র কেন এবং কিভাবেই আমাদেরকে বছরের পর বছর বেকার বানিয়ে রেখেছে, কিংবা তরুণ বেকাররা কেনই বা শুধুমাত্র অন্যান্য সকল সরকারি চাকরির পরীক্ষা বাদে বা অন্যান্য সকল চাকরি ছাড়া শুধুমাত্র বিসিএস এর দিকেই কেনই বা ঝুঁকছে। এই সবগুলো প্রশ্নের উত্তর খুঁজব শুধুমাত্র আজকের ভিডিওতে। ভিডিও শুরুতেই আমরা উত্তর খোঁজার চেষ্টা করব কেন শিক্ষিত তরুণ বেকাররা অন্যান্য চাকরি না খুঁজে বা অন্যান্য চাকরিতে না ঢুকে শুধুমাত্র কেন বিসিএস এর পিছনে বছরের পর বছর তারা দৌড়ায়। এর পিছনে রয়েছে বিরাট এক আলোচনা। তবে আমরা যদি বোঝানোর জন্য বলি, অর্থাৎ ধরেন গত 6 থেকে 8 মাসে যে পরিমাণ চাকরির সার্কুলার হয়েছে সেখানে শুধুমাত্র 49তম বিসিএসে তার দ্বিগুণ পরিমাণ পদে 49তম বিসিএসে সার্কুলার হয়েছে। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, তাহলে বিসিএস এর বাইরে যে সার্কুলারগুলো হয়েছে সেগুলোতে কি সমস্যা? এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা একটি সার্কুলার দেখতে পারি, যেটা প্রকাশিত হয় 7 আগস্ট 2025 প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে। এই সার্কুলারে মোট 14টি ক্যাটাগরিতে 160টি পদে নিয়োগ দেওয়া হয়েছে, যেখানে নবম ও দশম গ্রেডের সহকারী পরিচালক ও উপসহকারী পরিচালক মিলে মোট 30টি পদে নিয়োগ দেওয়া হয়েছে। আর বাকি পদগুলো হলো নবম ও দশম গ্রেডের নিচে, তাও আবার 1টি কিংবা 2টি করে পদে। তাছাড়া আমরা আরও একটি সার্কুলার দেখতে পারি, যেটা কিনা ইসলামিক ফাউন্ডেশনের অধীনে নিয়োগ দেওয়া হয়েছে, যেখানে 43টি ক্যাটাগরিতে নিয়োগ দেওয়া হয়েছে। প্রতিটি পদে 1টি 2টি কিংবা 3টি করে পদে নিয়োগ দেওয়া হয়েছে। এরকম প্রকাশিত হওয়া গত 6 থেকে 8 মাসে আরও অনেক সার্কুলার দেখানো সম্ভব, যেখানে কিনা 1টি 2টি কিংবা সর্বোচ্চ 3টি করে পদে নিয়োগ প্রদান করা হয়েছে। যেখানে এই সার্কুলার দেখার পরে প্রত্যেকটা চাকরি প্রত্যাশীরা আসলে তারা খুঁজেই পায় না যে কোন পদে তারা আবেদন করবে। এখন কথা হলো, যেখানে বিসিএসে লক্ষ লক্ষ শিক্ষার্থী শুধুমাত্র 1000 কিংবা 1200 পদের বিপরীতে তারা পরীক্ষায় টিকতে পারে না, সেখানে এই প্রকাশিত হওয়া বিভিন্ন মন্ত্রণালয়ের যে সার্কুলারগুলো হচ্ছে সেখানে 1টি 2টি কিংবা 3টি পদে কীভাবে তারা তাদের মেধা দিয়ে টিকতে পারবে, প্রশ্ন থেকে যায়। অনেক সময় আমাদের দেশের অনেক সুশীলরাও প্রশ্ন করে থাকেন যে তরুণ বেকাররা শুধুমাত্র কেন বিসিএস এর পিছনেই বছরের পর বছর ধরে পড়ে থাকে, তারা কেন অন্যান্য চাকরির পিছনে
দৌড়ায় না। আশা করি এই ভিডিও দেখার পরে অনেক সুশীলরাই এর উত্তর পেয়ে যাবেন। এই তো গেল বিসিএস কিংবা নবম দশম গ্রেডের চাকরির ইতিহাস। এবার আসেন 16 থেকে 20 গ্রেডের সকল চাকরির কথা আপনাদেরকে বলি। সরকারের এমন কোনো মন্ত্রণালয় নেই বা এমন কোনো খাত নেই যেখানে কিনা 16 থেকে 20 গ্রেডের অফিস সহায়ক কিংবা কম্পিউটার অপারেটরের সার্কুলার হয় না, এবং এই সব পদের শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস। আপনাদের কাছে আমার প্রশ্ন, এই যে লক্ষ লক্ষ গ্রাজুয়েট বেকার, তারা গ্রাজুয়েশন শেষ করে শুধুমাত্র এই কম্পিউটার কিংবা অফিস সহায়কে কি আবেদন করবে চাকরির জন্য? তাই যদি করে থাকে তাহলে তাদের এই পড়াশোনা শেষ করারই বা দরকার কি? সুতরাং এসব আলোচনা থেকে স্পষ্টত বোঝা যায় যে বেকাররা ইচ্ছা করেই বেকার থাকে না। এই রাষ্ট্রের বিভিন্ন নিয়মই এই বেকারদের বছরের পর বছর বেকার বানিয়ে রেখেছে। তাছাড়া এই বেকারদের বছরের পর বছর বেকার বানিয়ে রাখার পিছনেও থাকতে পারে রাজনৈতিক কোনো বড়সড় ধরনের লাভ, যেটা হয়তো আমরা আপাতত দৃষ্টিতে দেখতে পাই না, আবার হয়তো প্রকৃতপক্ষে দেখতে পেলেও আমরা হয়তো সেটা বলতে পারি না। ভিডিওর শেষে বলতে চাই, তাহলে কি এই তরুণ বেকারদের বেকারত্বের কোনো ধরনের সমাধান নেই? সরকারি চাকরি পরীক্ষাগুলোর কি কোনো ধরনের কোনো সংস্কার নেই? যদি প্রশ্ন আসে সমাধানের, তাহলে আমি বলবো অবশ্যই সমাধান আছে, আর সেটা হলো বিসিএস সহ সরকারি সকল চাকরির পরীক্ষার নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ লেভেলের সময় কমিয়ে আনা অবশ্যই জরুরি। একই সাথে সর্বোত্তম যে সমাধানটা আমি মনে করি সেটা হলো গ্রেড ভিত্তিক নিয়োগ পরীক্ষা। তাছাড়া রাষ্ট্রের চাকরির পরীক্ষাগুলোর সকল নিয়মগত কাঠামো আরও সুবিন্যস্ত এবং আরও উন্নত করার। সুতরাং ভিডিও শেষ করার আগে শেষ যে কথাটি বলতে চাই সেটা হলো, এই তরুণদেরকে যদি এই রাষ্ট্র সঠিকভাবে ব্যবহার করতে পারে, তাহলে এই তরুণদের হাত ধরেই গড়ে উঠবে নতুন বাংলাদেশ।